ওকে, চুক্তি ভঙ্গের জন্য কয় ধরনের প্রতিকার পাওয়া যাবে? তাহলে দুই ধরনের। এক, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করে প্রতিকার, বা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মাধ্যমে প্রতিকার। আর দুই নাম্বারটা হলো ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার। সেটা কি ধরনের হতে পারে? ক্ষতিপূরণ, আর্থিক ক্ষতিপূরণ হয় সাধারণত, তাই না? তাহলে চুক্তির ক্ষতিপূরণ, চুক্তি ভঙ্গের প্রতিকার কয় ভাবে দেওয়া যাচ্ছে? দুই ভাবে। একটা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার, আর একটা দেওয়া যাচ্ছে ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার। আমরা আজকে পড়ছি সেকশন 12। ঠিক আছে, 12 ধারায় কি আছে? 12 ধারায় বলা আছে হলো যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে। অর্থাৎ সেকশন 12 এখানে বলছে যে যেই সকল চুক্তি করা হলে, যেই রকম চুক্তি করা হলে শুধুমাত্র কি করে করা যাবে? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার যেটা, সেটা দেয়া যাবে। সেই 12 ধারায় এই কন্ডিশন গেলা দেওয়া আছে। কন্ডিশন 4টা দেওয়া আছে। 12 ধারায় কন্ডিশন 4টা দিয়েছে। এই 4টা যদি কন্ডিশনের মধ্যে পড়ে, তাহলে ওই চুক্তিগুলা কি করবে? সুনির্দিষ্ট প্রতিকার করে কার্যকর করবে। এক্স্যাক্টলি। সো সেকশন 12 এর শর্তগুলা কি? তাহলে 12 ধারায় 4টা শর্ত দেওয়া আছে। প্রথম আমরা কি জেনে নিলাম? 12 ধারায় কয়টা শর্ত দেওয়া আছে? 4টা। ঠিক আছে, তাহলে যেই সকল ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্যকর করার আদেশ দিবে আদালত, সেইটার ক্ষেত্রসমূহ হলো 4টি। প্রথমটা কি দেওয়া আছে? প্রথমটা দেওয়া আছে যখন এই চুক্তিটা হবে ওসি বা জিম্মার অংশ, অর্থাৎ ট্রাস্টের অংশ। কোন একটা চুক্তি করেছে, যে চুক্তিটা ট্রাস্টের মধ্যে অন্তর্ভুক্ত, তখন আদালত কি করবে? তখন আদালত সেইটার কার্য সম্পাদনের মাধ্যমে সেটার প্রতিকারটা দিবে। তার মানে কি? আবার বুঝি, যখন একটা চুক্তি ট্রাস্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তখন সেই চুক্তিটা কেউ যদি ভঙ্গ করে, সেই ক্ষেত্রে যদি আদালতের কাছে যায়, আদালত কি করবে? সেইটাকে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মাধ্যমে সেই প্রতিকার দিবে। তখন আর আর্থিক ক্ষতিপূরণ দিবে না, তাই না? জি। তাহলে আমরা 4টা প্রথম থেকে বলি একটা একটা করে। যখন চুক্তিটা হবে ওসি বা জিম্মার অংশ, 1 নাম্বার। দ্বিতীয়টা, যদি চুক্তিটা ভঙ্গ করা হয়, অর্থাৎ চুক্তির যে কার্য সম্পাদন করা উচিত ছিল সেটা যদি না করে, তাহলে যেই ক্ষতিটা হবে সেই ক্ষতিটা পরিমাণ করার কোনো মানদণ্ড না থাকে, অর্থাৎ অ্যাকচুয়াল ড্যামেজ কতখানি হচ্ছে সেইটার কোনো মানদণ্ড নাই। সেই ক্ষেত্রে কোনো চুক্তি যদি কেউ ভঙ্গ করে, তাহলে সেটা চুক্তি কার্য সম্পাদনের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দ্বারা কার্য সম্পাদন করিয়ে সেটার প্রতিকার দিবে। 3 নাম্বার কি? যদি কোনো চুক্তি যদি কেউ ভঙ্গ করে, অর্থাৎ দুইজন যে সম্মতিভুক্ত কার্য সম্পাদন করা উচিত ছিল দুইজনের, কেউ যদি তা না করে, তাহলে যদি আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যাবে না। আর আর্থিক প্রতিকার দিয়ে, মানে অর্থ দিয়েও, কম্পেনসেশন দিয়েও কি সেটার ড্যামেজটা অ্যাফোর্ড করা যাবে না, অ্যাডিকুয়েট রিলিফ হবে না। ঠিক আছে, পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না। তখন কি করবে আদালত? আদালত করবে কি? ওই চুক্তিটা সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য যে স্টেপ নেওয়া দরকার সেটা নেবে। এটা গেল 3 নাম্বার। আর 4 নাম্বার কি? এমন একটা চুক্তি, যেই চুক্তিটা যদি ভেঙে ফেলে কেউ, অর্থাৎ যে চুক্তির মাধ্যমে সম্মতিভুক্ত কার্য সম্পাদন করা উচিত ছিল সেটা যদি না করে, সেই ক্ষেত্রে আদালত কি করবে? যদি দেখে যে সেটা ভেঙে ফেললে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, তখন আদালত কি করবে? ওই চুক্তির কার্যটাই
পালন করানোর জন্য নির্দেশ দিবে। ক্লিয়ার? আর সেকশন তাহলে 12, সেকশন 12-এ আমরা পড়ছি কি জিনিস, যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে বা যেতে পারে। সবসময় আমরা মাথায় রাখবো সেকশন 22 অর্থাৎ 22-এর এসআর অ্যাক্টের 22 ধারা অনুযায়ী এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিসিশনটা যে আদালত দেয় সেটা আদালতের ইচ্ছাধীন, তাই না? ডিসক্রিশনারি পাওয়ার। হ্যাঁ, আদালতের কি ধরনের পাওয়ার সেটা? তাহলে স্বেচ্ছাধীন পাওয়ার। ঠিক আছে, ডিসক্রিশনারি পাওয়ার, এটা সবসময় মনে রাখবো। তাহলে আমরা সেকশন 12-এ কি পেলাম? 4টি ক্ষেত্রে কি কি হবে? 4টি ক্ষেত্রে আদালত কি করবে? সুনির্দিষ্টভাবে চুক্তি সুনির্দিষ্ট কার্যকর করবে। এক্স্যাক্টলি। এক একটা নাম্বার হলো কি? চুক্তি যদি আপনার ট্রাস্টের অন্তর্ভুক্ত হয়, ট্রাস্ট হয়, জিম্মার অন্তর্ভুক্ত হয়, এটা হচ্ছে যে আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করার কোনো মানদণ্ড না থাকে। 3 নাম্বার হচ্ছে ভাই যে আর্থিক ক্ষতি যদি পর্যাপ্ত প্রতিকার না হয়। 4 নাম্বার হচ্ছে যদি আর্থিক ক্ষতি পূরণ পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। হ্যাঁ, তাহলে সেকশন 12 এই চারটা গ্রাউন্ডে, জি, তাহলে সেকশন 12 এই চারটা গ্রাউন্ডে, হ্যাঁ, সেকশন 12 জি ভাই, সেকশন 12 চারটা গ্রাউন্ড দেওয়া আছে। এই চারটা গ্রাউন্ডে যদি কোনো একটা গ্রাউন্ড পড়ে তাহলে আদালত সেক্ষেত্রে আদালত কি করবে? মানে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করবার আদেশ দেবে। এক্স্যাক্টলি, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবেন, সেইটা হলো এই সেকশন 12 প্রয়োগ করার আগে আদালত অবশ্যই দেখবে যে এটা বৈধ চুক্তি কিনা এবং সম্পাদিত কিনা, বৈধভাবে সম্পাদিত হয়েছে কিনা। ঠিক আছে, আদালত প্রথমে চুক্তিটা ভ্যালিড কিনা, বৈধ কিনা, ভ্যালিড কিনা, এক্স্যাক্টলি, বৈধ কিনা, ভ্যালিড কিনা। তাহলে সেকশন 12-তে 4টা গ্রাউন্ড, ওসি বা জিম্মার অংশ হতে হবে চুক্তিটা। যদি না হয় তাহলে কি হবে? ওসি ভাই, ওসি বলতে ভাই জিম্মাই বোঝায়? এক্স্যাক্টলি, ট্রাস্ট বোঝায় ভাই। জি জি জি, ট্রাস্টের বাংলা। তাহলে ওসি বা জিম্মার অংশ হতে হবে। ক্ষতিপূরণ নির্ণয়ের কোনো মানদণ্ড না থাকলে। 3 হলো আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হলে। 4 হলো আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা নাই যেই ক্ষেত্রে। তাহলে 12 ধারায় 4টি ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে আদালত। আর 21 ধারায় ঠিক উল্টা, 1 আর 2, 1-2-তে 12 ধারা আর 2-1-এ 21 ধারা। 12 ধারার ঠিক অপোজিট 21 ধারায় আছে, যে ক্ষেত্রে যেসব চুক্তির জন্য আদালতের কাছে গেলে সেগুলোর কি করবে না, কার্য সম্পাদনের আদেশ দিবে না। সেটা কয়টা কারণ? 8টা ক্ষেত্রে। তাহলে 12 ধারায় 4টি ক্ষেত্রে কূট চুক্তির কার্য সম্পাদনের করার জন্য আদেশ দিতে পারে, এবং 21 ধারায় 8টি ক্ষেত্রে কি করবে? 8টি ক্ষেত্রে চুক্তি কার্যকরের সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য আদেশ দিবে না। ক্লিয়ার? এখন আমরা কি তাহলে 21 ধারায় 8টি কি কি? 8টি প্রথমে দেখে নেব কি, যে সকল চুক্তির কার্য সম্পাদন যদি না করে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা যদি তার পর্যাপ্ত প্রতিকার হয়। ঠিক 12 ধারার অপোজিট। 12 ধারায় কি আছে? আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হলে। আর এখানে 21 ধারায় বলছে কি, যদি আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় ওই চুক্তিটা ভাঙলে, তাহলে সেই ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না, বরং কম্পেনসেশন বা এই প্রতিকার দেবে। আদালত যদি দেখে যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে গিয়ে দেখছে চুক্তিটা এমন একটা চুক্তি যে চুক্তির ক্ষেত্রে অসংখ্য এবং সূক্ষ্ম বিবরণের যদি সমষ্টি পাই, ঠিক আছে। দ্বিতীয়টা কি, যে ক্ষেত্রে চুক্তির কোনো
যে চুক্তিটা হলো পরস্পরের ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে। যেমন ধরেন নাসিম ভাই আমার সাথে একটা চুক্তি করলো যে আগামীকাল বিশেষ একটা অনুষ্ঠানে গান গাইবে তিনি। তো নাসিম ভাই তো এটা ব্যক্তিগত যোগ্যতা, তাই না? গান গাওয়াটা যেহেতু ব্যক্তিগত যোগ্যতা, কিছুদিন আগে যে আমরা দেখলাম নোবেল কাণ্ডতে কি হয়েছে, তিনি কি করেছেন, তিনি তিনি বিভিন্ন কন্ট্রাক্ট করেছেন কিন্তু গান গায় নাই। সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না, কিন্তু কি দিবে সেই ক্ষেত্রে কম্পেনসেশন দিবে ভাই। এক্স্যাক্টলি, ক্ষতিপূরণ দিতে পারে। যে আমরা তাহলে জানি কি প্রতিকার দুই ধরনের, তাই না? একটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আর একটা কি ক্ষতিপূরণমূলক প্রতিকার। ঠিক আছে, তাহলে ব্যক্তিগত যোগ্যতা গেল। এরপরে কি হবে, চুক্তিটা এমন একটা প্রকৃতি, হ্যাঁ, ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে অথবা ইচ্ছার উপর নির্ভর করলে সেটা করবে না। এরপরে পয়েন্টটা হলো কি, যদি চুক্তির প্রকৃতিটা এমন একটা প্রকৃতি এমন এক ধরনের চুক্তি যেটার মধ্যে যেসব শর্ত দেওয়া আছে সেই শর্তগুলাই কি করা যাবে না, কার্য সম্পাদন করা যাবে না। সেই ক্ষেত্রে কি করবে আদালত, এটার চুক্তি বলবৎ করবে না ভাই, সুনির্দিষ্টভাবে বলবৎ করবে না, কার্য সম্পাদন করবে। আদালত যখন দেখবে যে চুক্তির শর্তাবলী যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে উইথ রিজনেবল যে ক্ষেত্রে আদালতের চুক্তির শর্তাবলী মানে ইমপ্রোজ করতে পারছে না ভাই, নির্ধারণ করতে পারছে না, এক্স্যাক্টলি, যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে যদি নির্ধারণ করতে না পারে তবে কি করবে, তবে সেটা সুনির্দিষ্ট কার্য করবে না। এক্স্যাক্টলি। তাহলে আমরা এই যে বি নাম্বার, যেটা সেকশন 21 এর বি, যেটা সেটা থেকে আমরা তিনটা পয়েন্ট পেয়েছি। তিনটা ভাই, একটা হলো সূক্ষ্ম এবং অসংখ্য বিবরণের সমষ্টি, হ্যাঁ, এই যে নিউমেরাস ডিটেইলস আছে, লেখা আছে। জি ভাই, এই যে জাহাজের একটা ভাই উদাহরণ দেওয়া আছে ভাই। জি, আমার কাছে বই নাই ভাই, আমি ক্লাস করার সময় বই শুনি না ভাই। আচ্ছা, বই দেখার দরকার নাই, আমার কথা শুনেন তাহলেই হবে। হ্যাঁ, জি ভাই। আরেকটা কি বলছে, ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল, পরস্পরের ব্যক্তিগত যোগ্যতা, আর একটা হচ্ছে পরস্পরের না হলে একজনের ব্যক্তিগত যোগ্যতার উপরে হলেও হবে। ঠিক আছে, পার্সোনাল কোয়ালিফিকেশন হতে হবে, অথবা ভলিউশন অফ দ্য পার্টিস, অর্থাৎ কি ভলিউশন অফ দ্য পার্টিস মানে হলো ওই দুইজন যারা চুক্তি করেছে তাদের ইচ্ছার উপর নির্ভরশীল হলে। ঠিক আছে, আর একটা কি, যেসব ক্ষেত্রে চলে গেছে ভাই, আর কেউ নাই। ব্যক্তিগত যোগ্যতার পরে আরেকটা পয়েন্ট কি পেয়েছি, এখানে পেয়েছি চুক্তির নেচারটা এমনই যে যেটার উল্লেখযোগ্য শর্তগুলা স্পেসিফিক ভাবে পারফরমেন্স করা যাবে না, অর্থাৎ স্পেসিফিক ভাবে সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করার জন্য কার্যকরী না, যদি আদালত না করতে পারে সেই ক্ষেত্রে কি করবে আদালত, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না। সি নাম্বার কি পাইলাম, সি নাম্বারে আছে যে চুক্তি শর্তাবলী আদালত যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে উইথ রিজনেবল সার্টেনিটি, যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে নির্ধারণ যদি না করতে পারে, তাই না? ডি নাম্বার, এমন একটা চুক্তি যেটা নেচার রিভোকেবল, মানে বাতিলযোগ্য, চুক্তিটার প্রকৃতি কেমন, বাতিলযোগ্য। ক্লিয়ার? ই নাম্বার অর্থাৎ 5 নাম্বার কি বলছে ট্রাস্টির ক্ষেত্রে, হ্যাঁ, ট্রাস্টির ক্ষেত্রে কি হয়, একটু দাঁড়ান, হ্যাঁ, মার্কিং করে নিয়ে, হ্যাঁ, 5 নাম্বার হলো ই নাম্বার, এইটা যে ট্রাস্টিগণ যখন চুক্তিটা করে, ঠিক আছে, সেই ট্রাস্টিগণ যদি চুক্তি করতে যে তাদের যে কার্যক্ষমতা আছে, তাদের যে পাওয়ার আছে,
সেইটা ভেঙে যদি কেউ চুক্তি করে তাহলে সেই ক্ষেত্রে চুক্তিটা কি করবে না, সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করে না। এটার উদাহরণ একটা নেন। যদি এরকম হয় আপনার জমিতে একজন ট্রাস্টি হিসাবে নিয়োগ আছে সাপোজ, ঠিক আছে, সেই ট্রাস্টের চুক্তিতে লেখা আছে যে সেই জমিটা বিক্রি করতে পারবে না, কিন্তু ওই ট্রাস্টিটা হস্তান্তর দলিলের জন্য বিক্রয় চুক্তি করেছে, তাহলে সেই ক্ষেত্রে এইটা কি হয়ে যাবে, এইটা ক্ষেত্রে আদালত কি করবে, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে দিবে না। বুঝতে পেরেছেন কথাটা? 5 নাম্বারটা ভাই, যদি তার ক্ষমতার বাইরে গিয়ে যদি কোনো কাজ করে ট্রাস্টি, এক্স্যাক্টলি তার যে পাওয়ার আছে, পাওয়ারটা, হ্যাঁ, তো পাওয়ার আছে বিক্রি করতে পারবে না এরকম পাওয়ার দেওয়া নাই, তাহলে সে বিক্রয় চুক্তির জন্য চুক্তি করেছে কোন একটা জমি, কোন একটা ট্রাস্টি, তাহলে কি তিনি পারবে এটা? সেই ক্ষেত্রে আদালত কি করবে, সেই ক্ষেত্রে আদালত সেটা চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করার কি দিবে না, পারমিশন দিবে না, তাই না, অর্ডার দিবে না। 5 নম্বরের পরে 6 নম্বরে এফ নাম্বার কি আছে? তাহলে এফ নম্বরে আছে, এটা জেনে রাখেন, যে কোন একটা কোম্পানি, কোন একটা কর্পোরেশন বা পাবলিক কোম্পানি উদ্যোক্তারা যদি তাদের পাওয়ারের অতিরিক্ত কোনো কাজ করতে যেয়ে কোনো চুক্তি করে, সেই ক্ষেত্রে আদালত পারমিশন দিবে না, ঠিক আছে। এটা হলো 6 নাম্বার এফ। আর জি নাম্বার 7 নাম্বার 7 নাম্বারে এমন একটা 3 বছর ভাই কোন একটা চুক্তি ভাই 3 বছর ধরে যে চুক্তি ধারাবাহিকভাবে করে যেতে হয়, এক্স্যাক্টলি সম্পদ 3 ইয়ার্স, হ্যাঁ, 3 বছর ধরে যদি কোনো একটা চুক্তির কার্যক্রম যদি 3 বছর ধরে ধারাবাহিকভাবে চলতেই থাকে, সেই ক্ষেত্রে আদালত সেটার সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পারমিশন দিবে না। আর 8 নাম্বার হলো লাস্টেরটা জি এইচ হলো, ধরেন কোন একটা চুক্তি যেটার উল্লেখযোগ্য অংশ বর্তমান ধরে নিলেও চুক্তি যেদিন স্বাক্ষর হয়েছে, চুক্তি যেদিন এক্সিকিউট হয়েছে, সেদিন ওই চুক্তির মূল বিষয়টার বিলুপ্ত ঘটেছে, ঠিক আছে। এ কন্ট্রাক্ট অফ হুইচ এ ম্যাটেরিয়াল পার্ট অফ দ্য সাবজেক্ট ম্যাটার সাপোজ বাই দ্য বোথ পার্টিজ, তারা ধরে নিয়েছে যে এটা আছে, কিন্তু যেদিন হ্যাজ বিফোর ইট হ্যাজ বিন মেড সিজ টু এক্সিস্ট, অর্থাৎ কি, ধরে নিয়েছে প্রথমে যে তার অস্তিত্ব আছে, কিন্তু চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে তার অস্তিত্ব যদি বিলীন হয়ে যায়, সেই ক্ষেত্রে কি করবে আদালত, সেই চুক্তির কার্য সম্পাদন করবে না। মানে পক্ষদাও যদি এমন কোনো বিষয় মানে মেনেও নাই, হ্যাঁ, চুক্তির বিষয় যদি দুই পক্ষ মেনেও নাই, কিন্তু যদি সেই চুক্তির বিষয় যদি বিলুপ্তি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার সুনির্দিষ্ট কার্য সম্পাদন করবে না ভাই। তাহলে 12 ধারায় আমরা চারটা কি কন্ডিশন পেলাম 12 ধারায়, আর 12 ধারায় 4টা, আর 21 ধারায় ভাই 8টা। আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, 12 ধারায় 4টা, 21 ধারায় 8টা কন্ডিশন, ঠিক আছে। 12 ধারায় 4টা কন্ডিশনের ক্ষেত্রে চুক্তি, হ্যাঁ, 21 ধারায় করা যাবে না, এক্স্যাক্টলি।